একটি গ্রাম ছিল। সেখানে একটি চায়ের দোকান ছিল। চায়ের দোকানটা অনেক ফেমাস ছিল। সেই দোকানে চা খেতে আসতো গ্রামের অনেক লোক। এদের সাথে আজ একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। কি তাহলে চলো আমরা সবাই মিলে দেখি ঘটনাটি। আরে জানো তো মদন দা, এই বিকেল বেলা তোমার হাতে চা না খেলে এই বিকেল বেলাটা একদম জমে না গো। তাই তো বিকেল হলেই চলে আসি তোমার দোকানে। গিন্নিকে চা বানানোর কথা বললেই বাপরে বাপ আগুনে যেন কেরোসিন পড়লো। তাই বাড়িতে খুব একটা চা খাওয়া হয় না। আর আমার চা না খেলে মাথা একদম কাজই করে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। বাড়িতে চা বানানোর কথা বললেই গায়ে একদম ফোসকা পড়ে যায়। আমরা হলাম পুরুষ মানুষ, তাই চাটা একটু বেশিই লাগে। চা খেলে শরীরের ক্লান্তি টেনশন একদম দূর হয়ে যায়। আর এই কথাটি কি বাড়ির মহিলারা বুঝবে? এরা তো শুধু কার বাড়ি কি হয়েছে ওই নিয়েই সারাদিন ব্যস্ত। এদের আর কি বলা যাবে? এরা তো আমাদের টেনশন বুঝবে না। কি আর করা যাবে? তুমি ঠিক বলেছ, এরা আমাদের কষ্ট কোনো দিনও বুঝবে না। এদের কথা কি আর বলা যাবে? এরা তো সকাল হলেই শুরু হয়ে যায়। কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, আবার কেউ ঘরের খবর নিয়ে ব্যস্ত। এদের আর কাজ কি? এই তো আজ গিন্নিকে বললাম এক কাপ চা বানাও, যেই বলেছি বাপরে বাপ, চা তো আমাকে দিলই না, আরো হাজার কথা শুনিয়ে দিল। আমি সহ্য করতে না পেরে এখানে চলে আসলাম। ও কি খারাপ মুখের ভাষা গো। তুমি একদম ঠিক বলেছ। আমার গিন্নিকে তো কোনো কিছুই বলাই যায় না। সোজা মুখের ওপর পারবো না বলে দেয়। আর বেশি কিছু বললেই শুরু হয়ে যায় ঝগড়া। আর চা বানানোর কথা বললেই শুরু হয়ে যায় ঝগড়া। তাই আমি নিজেই চাট বানিয়ে খাই। কি আর করা যাবে? যখন চায়ের নেশা ওঠে তখন আর আমার মাথা কাজ করে না। তাই চা বানিয়েই খাই। তাও তো তুমি চা বানিয়ে খাও, খুব ভালো। আর আমি জীবনে কোনোদিন ওই রান্নাঘরে ঢুকি না, কোনো দরকার হয় না তাই। আর চায়ের নেশা উঠলে সোজা চলে আসি তোমার দোকানে। যেদিন কাজ ছুটি থাকে তখন আমি ভাবি একটু আরাম করে টিভি দেখবো আর একটু চা খাবো, তা আর হলো না গো। বাড়িতে বসে একটু আমি যখন টিভি দেখবো তখন আমার চা লাগবেই। আর চা খেতে হলে গিন্নিকে যে কতবার বলতে হয়, ও 1 ঘন্টা ধরে বলতে বলতে চা নিয়ে আসে। আর কত যে কথা শুনিয়ে যায়। সত্যি বাড়ির মহিলারা কখনো শুধরাবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমার বাড়িতেও সেম অবস্থা। সারাদিন ধরে শুধু কখনো মোবাইল আবার কখনো টিভির সিরিয়াল, এই নিয়েই এরা থাকে। ও টিভির সিরিয়াল দেখে দেখে এদের মাথাটা একদম খারাপ হয়ে গেল গো। আমার পাশের বাড়ির আরও 4-5টা মহিলা আছে। এদের শুধু কার বাড়ি কি হলো যত রাজ্যের খবর নিয়ে এরা মিটিং করতে বসে। আর আমরা কিছু বললেই লাগিয়ে দেয় ঝগড়া। এই বাড়ির মহিলারা কোনো দিনও শুধরাবে না। এদিকে বাজারে যা অবস্থা তাতে মার্কেটে চলাই দেয়। বাড়ির মহিলারা কি সেগুলো বোঝে? ও জিনিসপত্রের কি দাম হয়েছে দেখেছো? আগে 100 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ একেবারে ভরে যেত। আর এখন 500 টাকার না নিলে ব্যাগ তো একদম ভরবেই না। 500 টাকার নোট নিলেও ব্যাগ একদম ভরে না। আর ভরবেই বাকি করে। 1 কেজি আলুর দাম 30 টাকা, 1 কেজি বেগুনের দাম 40 টাকা। আর বাপরে বাপ, লঙ্কায় তো হাত দেওয়াই যায় না, 200 টাকা কিলো। হ্যাঁ, এবার লঙ্কার যা অবস্থা। বাজারে খুব অল্প পরিমাণে লঙ্কা আসে। এবারে লঙ্কা খুব কম উৎপাদন হয়েছে, কারণ লঙ্কা চাষের সময় তো বিশাল বন্যা হয়ে গেল। লঙ্কা গাছের তো অনেক ক্ষতি হয়ে গেল, তাই লঙ্কার এত দাম। চা খেতে খেতে তো অনেক রাত হয়ে গেল মদনদা। সত্যি বলছি মদনদার চায় কোনো জাদু আছে। আমরা সেই বিকেল বেলা থেকে বসে চা খাচ্ছি আর এখন রাত 10টা বাজে। বুঝতেই পারছি না সময় যে কত তাড়াতাড়ি চলে যায়। ওর যা চা বানায় না মদনদা, একেবারে খাসা। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। সত্যি মদনদার চায় কিছু না কিছু জাদু আছেই। বিকেল হলেই চলে আসি এই মদনদার চায়ের দোকানে। সারাদিন শুধু ভাবি কখন যে বিকেল হবে, কখন যে একটু চা খেতে পারবো। এই ভাবতে ভাবতে সারাদিন কেটে যায়। মদনদা, সত্যি তোমার চায়ের কোনো জবাব নেই। যে একবার খেয়েছে মদনদার চা, তাকে এখানে আসতেই হবে চা খেতে। কি যে বলো তোমরা! তবে আমি ভালো চা বানাই আর খারাপ চাই বানাই। তোমরা তো কোনো দিন কিছু বলনি। যাই হোক, আমার চা তোমাদের কাছে এত ভালো লাগে এটাতে আমি অনেক ধন্য। আমি আমার কাজের দায়িত্ব ঠিকভাবে পালন করি। আমার চায় কোনোদিন জল দেই না। শুদ্ধ খাঁটি গরুর দুধ দিয়ে চা বানাই। জল মিশিয়ে কি হবে? আমরা বাঁচবই বা কতদিন? একদিন না একদিন আমাদের সবাইকে যেতে হবে সেই উপরওয়ালার কাছে। তাই আমি ঠিক করে রেখেছি যতদিন বাঁচবো ততদিন আমি এই রকমই চা বানিয়ে খাওয়াবো। হ্যাঁ মদনদা, তুমি ঠিকই বলেছ। একদিন তো আমাদের সবাইকে ওপরের টিকিট কাটতে হবে। তাই যতদিন বাঁচবে ততদিন একদম হাসি খুশি আনন্দ ফুর্তি করে চলতে হবে।
কি লাভ হবে গম্ভীরভাবে গিয়ে? কোনো লাভ নেই। তাই যতদিন বাঁচবে লাইফটাকে পুরো এনজয় করে বাঁচবে। কাজ তো করতেই হবে, কিন্তু মাঝে মাঝে ঘুরতেও যেতে হবে। তা না হলে কি লাভ এই জীবনে? একদিন তো সবাইকে যেতেই হবে, তাই আমাদের এমন কাজ করা দরকার যাতে লোকে আমাদের মনে রাখে সব সময়। আমাদের যেই কাজটি পছন্দ সেই কাজটি করা উচিত আমাদের। তুমি দেখবে ওই কাজটি করে মনে অনেক শান্তি আসে। আর ওই কাজটি করে আমরা কখন যে আমরা অনেকটাই এগিয়ে যাই, প্রথমে আমরা সেটা বুঝতে পারি না। আর বুঝতে পারি আমরা তখন আমাদের অনেক অহংকার তৈরি হয়ে যায় মনের মধ্যে। যখন আমাদের একটু পয়সা বেশি হয়ে যায়, তখন জীবনের একটু রিস্কটা একটু বেড়ে যায়। তখন ওই টাকার অহংকারে মানুষের অনেক বিপদ চলে আসে। তখন মানুষ যে কোনো কিছু করে ফেলে। তাই যতদিন বাঁচবে আনন্দ করে বাঁচো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। একটাই জীবন, এই জীবনকে কোনো কষ্ট দিও না। যখন যেইটা খাওয়ার ইচ্ছা হয় তখন সেইটাই খাওয়া উচিত। তা না হলে মনকে অনেক বড় কষ্ট দেওয়া হয়। চামারগিরি করে কি লাভ? কোনো লাভ নেই। কিছু কিছু লোক আছে যারা তাদের মন পছন্দ খাবার খেতে পারে না। পকেটে অনেক পয়সাও আছে তাও খেতে পারে না। তারা শুধু দেখেই যায়, কারণ তারা ওই পয়সা বাঁচায়। কি লাভ ওইভাবে বেচে? যদি আমি আমার নিজের পছন্দের কাজগুলো না করতে পারি, তা না হলে কোনো লাভ নেই। আজ অনেক রাত হয়ে গেল মদনদা, এবার আমাকে যেতে হবে। বাড়ির থেকে কতবার যে ফোন করেছে, আমি আর ফোন তুলিনি। চা খাওয়ার সময় এত ফোন। সারাদিন দিন তো বাড়িতেই থাকি, তাতেও হয় না। রাতে একটু জমিয়ে চায়ের আড্ডা হবে, আর তখন শুধু বাড়ির থেকে ফোন। তখন মাথাটা হেব্বি গরম হয়ে যায়। এতবার করে বলেছি সন্ধ্যা হলে ফোন করবা না, কিন্তু মহিলারা কি সেই কথা শোনে? হ্যাঁ, আমাদের কথা তো বাড়ির মহিলাগুলো শোনেই না। এই যে আমার বউ সারাক্ষণ বলে বাড়িতে থাকতে, আমি সারাদিন বাড়িতে থাকি। শুধু শ্বশুর আর শাশুড়ি আমাকে যেতে দিল না, বলল তোমরা এখানেই থাকো। কোনো মতেই যেতে দিল না আমাদের। তাই এখনই ঘর জামাই হয়ে থেকে গেলাম। নইলে আমাদের গ্রামের বাড়িতে 100 বিঘা জমি আছে, আর আছে 400-500 গরু ছাগল। আমার 2 ভাই আর বাবা মা, ওরাই সবকিছু দেখে। আমি কতবার বলি বউকে আমাদের বাড়ি চলো, ওর কিছুতেই যেতে রাজি হয় না। কি আর করা যাবে, বাধ্য হয়ে এখনই থাকতে হয়। কি আর করা যাবে? হ্যাঁ, সেটাই তো, কি আর করা যাবে। যার গ্রামে এত কিছু আছে, একদম রাজার হাল। কিন্তু দেখো এই বেচারার কপাল কি খারাপ, এখানে পড়ে আছে। তবে যাই হোক, শ্বশুরের কিন্তু অনেক টাকা আছে, তোমার বাড়ির থেকেও কিছু কম নয়। ওনার 150 বিঘার জমি আছে, 4-5টা ট্রেক্টরও আছে। বছরে অনেক টাকা কামাই করে তোমার ওই শ্বশুর। তবে যাই হোক, মন খারাপ করো না। আমার মতে তুমি তো অনেক সুখেই আছো, কেন কাজকর্ম করতেই হয় না। আর আমাদের দেখো সারাদিন গাধার মতো খাটনি। ঠিক আছে, অনেক রাত হলো, গল্প করতে থাকলে রাতও শেষ হয়ে যাবে। এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আসি গো মদন দা, কাল দেখা হবে। আমার বাড়ির সামনে তো চলে এসেছি। আমার তোর উপর চিন্তা হচ্ছে, কারণ তোর বাড়ি যেতে গেলে তো আরো অনেকটা পথ যেতে হবে। আবার একটা ছোট জঙ্গল উপরে, আবার ওই একটা শেওড়া গাছ আছে। শুনেছি ওই শেওড়া গাছটায় নাকি একটা ডাইনিও থাকে। ওই জায়গাটা একটু ভালোভাবে যাস। হ্যাঁ, আমিও শুনেছি ওই গাছটায় নাকি ভূত থাকে। আমি কোনো দিনও আমার নজরে কিছু পড়ে নাই। আমারও বিশ্বাস হয় না যে ভূত প্রেত বলে কিছু আছে নাকি। জানি না, ছোটবেলা থেকে শুধু শুনেই এসেছি ভূতের গল্প, কিন্তু আজ পর্যন্ত নিজের চোখে দেখিনি কোনোদিন। আর যখনই দেখব ভূত, তখন যা হবে দেখা যাবে। আমি চলি গো গোবিন্দ দা, খুব খিদেও পেয়ে গেছে। তুমিও এবার যাও আর আমিও যাই। অনেক রাত হলো, কাল দেখা হবে চায়ের আড্ডায়। শালা কুইরা জামাই, একটা কাজও করে না গো। কি আলসিয়া লোক রে বাবা। খাও তো শালা শ্বশুরের হোটেলে, আর দিশা পাও না। বাড়িতে নাকি এত আছে ও তো, তাহলে এই হারামজাদা এখানে কেন পড়ে আছে? শালা ভিখারি, বাড়িতে কিচ্ছুটি নেই। ওই শ্বশুরের পুরো সম্পত্তিও হজম করতে চায়। এর জন্যই ওই ব্যাটা এখানেই পড়ে আছে। হালার ব্যাটা আমার কতগুলো টাকা চুনা লাগিয়ে দিল। ওই 21 টাকা এই ব্যাটায় আমার চুনা লাগিয়ে দিল গো। বলে কিনা পয়সা আনতেই ভুলে গেছি। এখন আর কি করা যাবে? একেবারে মুখের সামনেই বলল, তাই বাধ্য হয়ে দিলুম। হায় হায় রে, এতগুলো টাকা একদম জলে মিশে গেল গো।
কি ডাক। বলছে আমি তো পরিষ্কার শুনলাম। এখানে কে আছে, কে কথা বলছো? সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। বেটা তোর তো আসপরটা কম নয় রে। তোর এত বড় সাহস এই রাতের বেলায় আমার বাড়ির সামনে দিয়ে যাস। সবাই আমাকে দেখে ভয় পায়, ছোট্ট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই আমার নাম শুনলেই ভয় থরথর কাঁপে। তাই রাত হলে আমার ভয় কেউ আসেই না। আর যদি ও ভুল করে চলে আসে তাহলে ওরা কোথায় যায় জানিস? ওরা যায় আমার পেটে। চল বেটা, এবার পেটে যাওয়ার জন্য তৈরি হয়ে যা দেখি। এই মেরেছে, এ তো দেখছি সত্যিই একটা ডাইনি। এবার আমার কি হবে গো? কি করে এই ডাইনির হাত থেকে আমি বাঁচবো? না না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে, ভয় পেলে চলবে না। কি করা যায়, কি করা যায়? এই তো পেয়েছি। সেদিন মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা কার্টুন চলে আসে, কার্টুনটা আমি দেখি। ওই কার্টুনে একটা নাপিতকে ও ভূত ধরেছিল, কিন্তু নাপিত একটা আয়না দেখিয়ে বেঁচে গেছিল। আমিও ওই নাপিতের মতো করব, কিন্তু আমি আয়না কোথায় পাবো? ও কি ঝামেলা পড়া গেল দেখছি। এবার আমি কি করব? একটা বুদ্ধি মাথায় এসেছে। আমার পকেটে তো ফোন আছে। একটা কাজ করি, ফোনের সামনের ক্যামেরাটা অন করে দেই। ও নিজের ছবি দেখলে ভাববে আমি মনে হয় সত্যি ভূত ধরি। এই শেষ চেষ্টা আমাকে করতেই হবে। ঠাকুর রক্ষা করো আমাকে। কি রে বেটা, কি এত বীর করছিস? মৃত্যুর কথা শুনে বেটা মনে হয় ভিড়মি খেলো। আজ এই বেটার ঘাড় মটকাবো, ভালো মজা হবে কিন্তু। ওর রাতের খাবার একদম খাবার টেবিলে চলে এসেছে গো। একই দিয়েই আজ নৈশে ভোজনটা থাকবো, ভারী মজা হবে আজ। এই দেখ, এটা কি দেখতে পাচ্ছিস তো? একে বলে মোবাইল। দেখেছিস কোনো দিন? এটা দিয়ে কি করা যায় তুই দেখেছিস কখনো? তবে আজ তুই দেখবি এটা কিভাবে কাজ করে। এটার মধ্যে আমি ভূত ভরে রাখি। আজ তোকেও পেয়েছি, চল চল আর দেরি করিস না, চটপটের মধ্যে সেটে যা দেখিনি। আমাকে দেখে এই বেটার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। এটুকু একটা জিনিসের মধ্যে আমাকে নাকি ভরে রাখবে। সত্যি বেটার মাথাটা মনে হয় একদম শেষ। সে যাই হোক, এই বেটা তো যাবে আমার পেটে, তাতে কোনো অসুবিধা হবে না। এই দেখ, এখানে আমি তোর মতো ভূতকে ধরে রাখি। দেখ দেখ, ভালো করে দেখ। দেখলি তো আমি ঠিক বলছি তো? আয় এবার চটপট এখানে ঢুকে যা দেখি, আর দেরি করিস না। আমার হাতের কাছে পড়েছ, এমনি এমনি কি তোকে যেতে দিব নাকি? আজকে অনেক দিন পর একটা ভূত পেয়েছি। না না, একে ছাড়া যাবে না। একে আজ এখানে ভরবই। এত বড় সাইজের একটা ভূত পেয়েছি, এমনি এমনি তো ছাড়া যাবে না। ওরে বাবা, এত দেখছি সত্যি ভূত ধরে রেখেছে, এবার আমার কি হবে গো? দোহাই হুজুর, আমাকে এভাবে বন্দি বানিয়ে রাখবেন না, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন হুজুর। আমি আর এখানে আসবো না হুজুর, তাহলে আমি যাই হুজুর। তোকে ছাড়তে পারি একটা শর্তে। খুব খিদে পেয়েছে বুঝলি তো। তুই একটা কাজ কর, আমার জন্য এখনই এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আয়। তা না হলে আমি ভরে দিব আজ। আরে হুজুর, রেগে যাচ্ছেন কেন? আমি এখনই আপনাকে এক হাঁড়ি রসগোল্লা দিচ্ছি। রসগোল্লা আয়, রসগোল্লা আয়। এই নিন হুজুর এক হাঁড়ি রসগোল্লা। আরে আরে, এত দেখছি সত্যিই রসগোল্লা। ওহ কি দারুণ, এক হাঁড়ি রসগোল্লা। শোন, এক হাঁড়ি রসগোল্লা দিয়েছিস তো কি হয়েছে? এই শোন, এক হাঁড়ি রসগোল্লা দিয়ে কিছু হয় না বুঝলি তো। শোন শোন, তুই এক কাজ কর, তুই আমাকে এখনই একটা টাকা ভর্তি ব্যাগ এনে দে। তা না হলে তো বুঝতে পারছিস বেটা, আজ তোর কি হাল করব। আরে হুজুর শান্ত হন, একটু শান্ত হন। আমি এখনই একটা টাকার ব্যাগ এনে দিচ্ছি হুজুর, আপনি একদম খুশ হয়ে যাবেন হুজুর। টাকা আয়, টাকা আয়। এই নিন হুজুর একটা বড় সাইজের টাকার ব্যাগ। ওরে বাবা, এক ব্যাগ টাকা! কি দারুণ ব্যাপার গো। এখন আমার কাছে এক ব্যাগ টাকা পুরো 5-7 মাস আরামে চলে যাবে। কি দারুণ ব্যাপার গো। এই শোন, আজ তোকে ছেড়ে দিলাম। আজ থেকে আর কাউকে ভয় দেখাবি না, কিন্তু এই আমি বলে রাখলুম। এবার আমি যাই বুঝলি, অনেক রাতও হলো। যাই এবার বাড়ি যাই, আবার দেখা হবে। ওর একটুর জন্য জীবনটা বেঁচে গেল গো। ও কি দারুণ ব্যাপার হলো গো। চাকরিতে এসে এক ব্যাগ টাকা কামানো গেল, তাও আবার একটা ভূতের কাছ থেকে। তারপর ওই লোকটা এক ব্যাগ টাকা পেয়ে তো অনেক খুশি। বেচারা শাকচুন্নি মিছি মিছি ভয় পেয়ে এক ব্যাগ টাকা দিয়ে দিল। বেচারা